তো চলুন আজ আমরা ডুব দিই বিশ্ব সাহিত্যের অন্যতম অদ্ভুত আর প্রভাবশালী একটা গল্পে। হ্যাঁ, আমি ফ্রান্স কাফকা দ্য মেটামরফোসিসের কথাই বলছি। একবার ভাবুন তো, ঠিক এই একটা লাইন দিয়েই শুরু হয় এই গল্পটা। আমাদের চেনা জানা দুনিয়াটা যেন এক মুহূর্তেই ওলটপালট হয়ে যায়। এই যে একটা চরম পরাবস্তব, একটা অস্বস্তিকর অনুভূতি, এটা কিন্তু গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের তাড়া করে ফেরে। তো প্রশ্নটা হলো, এই যে একটা ভয়ঙ্কর রূপান্তর, এর মানেটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা শারীরিক পরিবর্তন নয়, না, একদমই না। এটা আমাদের একেবারে একটা মূল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, মানুষ হিসেবে আমাদের মূল্যটা ঠিক কোথায়? আচ্ছা, এই অদ্ভুত গল্পের গভীরে ঢোকার আগে আমাদের কিন্তু এর স্রষ্টাকে একটু চিনতে হবে। মানে ফ্রান্স কাফকার মনোজগতে একটা উকি না দিলে, এই পোকার আড়ালের মানুষটাকে না বুঝলে গল্পের আসল রহস্যটা ধরা প্রায় অসম্ভব। কাফকা আমাদের এমন একটা শব্দের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যা এখন বিশ্বজুড়ে ব্যবহৃত হয়, কাফকায়েস্ক। মানেটা কি? ধরুন, আপনি এমন এক জগতে আটকা পড়েছেন যেখানে কোনো কিছুরই যুক্তি নেই, সবকিছুই কেমন যেন অদ্ভুত আর দমবন্ধকর। আপনি একটা বিশাল আমলাতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন, কিন্তু কিছুই করতে পারছেন না, একেবারে অসহায়। এই অনুভূতিটাই হলো কাফকায়েস্ক। তো এই যে কাফকায়েস্ক জগতের কথা বললাম, এর উৎস কিন্তু কাফকার নিজের জীবন। ভাবুন, একদিকে কর্তৃত্ববাদী বাবা, অন্যদিকে একটা দমবন্ধকর ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি, আর তার সাথে ছিল গভীর একাকিত্ব। এই সবকিছু মিলেই কিন্তু তার লেখাগুলোকে তৈরি করেছে। বলা যেতে পারে গ্রেগর সামসার চরিত্রটা আসলে কাফকার নিজের জীবনেরই একটা প্রতিচ্ছবি। চলুন এবার সরাসরি গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে ফেরা যাক, সেই অচিন্তনীয় রূপান্তর যা আসলে ছিল অমানবিকতার এক বাস্তব সাকার রূপ। মানে ব্যাপারটা হলো, গ্রেগর কিন্তু পোকা হওয়ার অনেক আগে থেকেই মানুষ হিসেবে তার সত্তা হারিয়ে ফেলেছিল। সে ছিল একজন ট্রাভেলিং সেলসম্যান, একটা একঘেয়ে চাকরি যা সে একদমই পছন্দ করত না, কিন্তু পরিবারের ঋণ শোধ করার জন্য করে যেত। এই দায়িত্ববোধ তাকে একটা যন্ত্রে পরিণত করেছিল। তাই তার এই শারীরিক রূপান্তরটা আসলে তার ভেতরের সেই শূন্যতারই এক ভয়ঙ্কর বহির্প্রকাশ ছিল। ভাবুন সেই সকালটার কথা। গ্রেগর ঘরের ভেতরে আটকা, আর বাইরে দরজার ওপাশে উদ্বেগ বাড়ছে। মা চিন্তিত হয়ে ডাকছেন, বাবা রেগে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছেন, বোন আলতো করে জিজ্ঞেস করছে সে ঠিক আছে কিনা, আর তার মধ্যেই এসে হাজির অফিসের চিফ ক্লার্ক। ভালোবাসা, রাগ, দায়িত্ব সবকিছু মিলেমিশে একাকার। কিন্তু দরজার ভেতরের সত্যিটা যে কি ভয়ঙ্কর তা তারা কেউই কল্পনা করতে পারছিল না। আর ঠিক তখনই প্রথম আঘাতটা আসে, খোদ তার বাবার কাছ থেকে। তিনি হিংস্রভাবে গ্রেগরকে ধাক্কা দিয়ে আবার ঘরের ভেতর ঢুকিয়ে দেন আর সশব্দে দরজাটা বন্ধ করে দেন। এই ধাক্কাটা শুধু একটা শারীরিক আঘাত ছিল না, এটা ছিল তার নিজের পরিবার আর সমাজের তরফ থেকে প্রথম প্রত্যাখ্যান। আর সেদিন থেকেই তার নিজের ঘরটাই তার জন্য একটা জেলখানা হয়ে ওঠে। তাহলে এরপর কি হলো? গল্পের এই পর্যায়ে আমরা দেখি একটা পরিবারের ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর এর মূলে রয়েছে একটা খুব কঠিন প্রশ্ন, উপযোগিতা বনাম ভালোবাসা। মানে যখন গ্রেগর পরিবারের জন্য আর কোনো কাজে রইল না, তখন কি তাদের ভালোবাসাও ফুরিয়ে গেল? এই টেবিলটা দেখুন, পরিবর্তনটা কিন্তু শুধু গ্রেগরের হয়নি, পুরো শামসা পরিবারের হয়েছে। একদিকে গ্রেগরের বাবা, যিনি আগে অলস জীবন কাটাতেন, তিনি এখন ব্যাংকে চাকরি নিয়েছেন। তার বোন গ্রেট, যে কিনা আগে উদ্বেগহীন ছিল, সেও এখন সেলস গার্ল। গ্রেগরের অক্ষমতা যেন বাকিদেরকে সক্রিয় করে তুলেছে। আর এর ফল কি হল? গ্রেগর ধীরে ধীরে তাদের কাছে একটা অপ্রয়োজনীয় বোঝা হয়ে উঠল। আর এর মধ্যে সবচেয়ে দুঃখজনক পরিবর্তনটা আসে গ্রেটের মধ্যে। গ্রেটে, যে একসময় গ্রেগরের সবচেয়ে কাছের ছিল। প্রথমে দেখুন তার মধ্যে ছিল সহানুভূতি, সে লুকিয়ে গ্রেগরকে খাবার দিত। তারপর সেটা হয়ে গেল শুধুই একটা দায়িত্ব, একটা বোঝা। এরপর জন্মালো বিরক্তি। আর শেষে সেই বলল যে এই জিনিসটাকে বাড়ি থেকে তাড়াতে হবে। ভাবা যায়? গল্পের অন্যতম হৃদয় বিদারক একটা দৃশ্য এটা। পরিবার তার ঘর থেকে সব আসবাবপত্র বের করে দিচ্ছে, মানে তার মানব জীবনের সব চিহ্ন মুছে ফেলছে। আর ঠিক সেই সময় গ্রেগর তার পোকা শরীরটা নিয়ে মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছে দেয়ালে টাঙানো একটা ছবি। ওটাই ছিল তার মানবতীতের সাথে শেষ যোগসূত্র। এবং তারপর ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটা, আপেল আক্রমণ। তার বাবা রেগে গিয়ে তার দিকে আপেল ছুঁড়তে থাকেন। একটা আপেল তার পিঠে গেঁথে যায়। এটা কিন্তু শুধু একটা শারীরিক আক্রমণ ছিল না, এটা ছিল চূড়ান্ত প্রত্যাখ্যান। এই ক্ষতটা গ্রেগরের শরীরে যতটা না লেগেছিল, তার চেয়েও অনেক বেশি গেঁথে গিয়েছিল তার আত্মায়। এই ক্ষত আর কোনোদিন সারেনি। এরপর গল্পটা তার সবচেয়ে অন্ধকার পর্যায়ে চলে যায়। আমরা দেখি গ্রেগরের পতন, তার নিঃসঙ্গ মৃত্যু এবং সবশেষে তার পরিবারের মুক্তি। হ্যাঁ, মুক্তি।
এই অযৌক্তিক উপসংহারটা আমাদের মানবিক সম্পর্কের ভঙ্গুরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। মৃত্যুর আগে গ্রেগরকে চূড়ান্ত অপমানের শিকার হতে হয়। পরিবার তাকে আর্থিক বোঝা মনে করে বাড়িতে ভাড়াটে তোলে। তার ঘরটা হয়ে যায় আবর্জনা ফেলার জায়গা। এর মাঝেও একটা আশার মুহূর্ত আসে। তার বোন যখন বেহালা বাজাচ্ছিল, সেই সুরে মুগ্ধ হয়ে গ্রেগর ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু ভাড়াটেরা তাকে দেখে ভয় পেয়ে যায়, আর তখনই সব শেষ হয়ে যায়। এই প্রকাশ্য অপমানটা তার বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকুও কেড়ে নেয়। আর তারপরই গ্রেট সেই ভয়ঙ্কর কথাটা বলে। সে বলে, আমাদের এটা থেকে মুক্তি পেতে হবে। ও যদি গ্রেগর হতো তাহলে নিজে থেকেই চলে যেত। এই কথাগুলো ছিল গ্রেগরের জন্য একটা মানসিক মৃত্যুদণ্ডের মতো। একসময়ের সবচেয়ে কাছের বোনের মুখ থেকে এই কথা শোনার পর তার আর কিছুই বাকি থাকে না। আর ঠিক তাই হয়। বোনের এই কথা শুনে গ্রেগর নিঃশব্দে নিজের ঘরে ফিরে যায়, আর ভোরের আগেই শান্তভাবে মারা যায়। সত্যি বলতে, গ্রেগরকে তার বাবার ছোড়া আপেলটা মারেনি, তাকে মেরেছে তার পরিবারের চূড়ান্ত প্রত্যাখ্যান। যখন সে পুরোপুরি বুঝে গেল যে সে একটা বোঝা ছাড়া আর কিছুই না, তখন সে নীরবে নিজেকে শেষ করে দিল। আর গল্পের সবচেয়ে শীতল, সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হল এর পরের ঘটনা। গ্রেগরের মৃতদেহ আবিষ্কার করার পর পরিবার একটুও দুঃখ পায় না, বরং তাদের মধ্যে দেখা যায় এক গভীর স্বস্তি। হ্যাঁ, স্বস্তি। গ্রেগরের মৃত্যু তাদের কাছে শোক নয়, বরং একটা বোঝা থেকে মুক্তি। তারা সাথে সাথেই বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, গ্রেটের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করে। তো এতক্ষণ আমরা গল্পটা নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হল ১০০ বছরেরও বেশি সময় পরেও কেন এই অদ্ভুত গল্পটা আমাদের এত নাড়া দেয়? কেন এটা আজও এত প্রাসঙ্গিক? চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। কারণটা হলো এর থিমগুলো। দেখুন, বিচ্ছিন্নতা আর একাকিত্ব, এটা কি আমাদের আধুনিক জীবনের একটা বড় সমস্যা নয়? এই যে একটা অর্থহীনতার অনুভূতি, কিংবা কাজের চাপে বা সিস্টেমের চাপে পড়ে অমানবিক হয়ে যাওয়া, এমনকি পারিবারিক সম্পর্কের ভঙ্গুরতা, যেখানে ভালোবাসা হয়ে দাঁড়ায় শর্ত সাপেক্ষ। কাফকা আসলে গ্রেগরের গল্পের আয়নায় আমাদেরই আধুনিক জীবনেরই করুণ একটা ছবি এঁকেছেন। শেষ পর্যন্ত দি মেটামরফোসিস আমাদের একটা খুব অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের মনুষ্যত্ব কি আমাদের উপযোগিতার উপর নির্ভরশীল? মানে, যতক্ষণ আমরা পরিবারের জন্য বা সমাজের জন্য কাজের, ততক্ষণে কি আমাদের মূল্য? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যই হয়তো কাফকার এই মাস্টারপিস আজও অমর হয়ে আছে।